আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। উপদেষ্টাদের কোনো সেফ এক্সিটের প্রয়োজন নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে জাতীয় মানবাধিকার অধ্যাদেশ ২০২৫ খসড়া নিয়ে আলোচনা সভায় কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, দেশে এতদিন পর্যন্ত যত অপশাসন দুর্নীতি হয়েছে এসব থেকে জাতিকে সেফ এক্সিট হতে হবে। এতদিন পর্যন্ত যারা চরম মানবাধিকার লঙ্ঘনে ভূমিকা রেখেছে তাদের শাস্তি দিতে ব্যর্থ হয়েছে অনেক বিচারপতি। তাই মানবাধিকার কমিশনকে শক্তিশালী হিসেবে গড়ে তুলতে হবে বলেও জানান তিনি। এছাড়া গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান অভিযোগ করেন, রাজনৈতিক কর্মীদের আশ্রয় প্রতিষ্ঠিত করতে এতদিন কাজ করত মানবাধিকার কমিশন। আমরা প্রতিষ্ঠানকে এটা বুঝি না, আমরা ব্যক্তি বুঝি। আপনি বলতে পারেন যে শুধু পলিটিক্যাল পার্টি না, সমস্ত জায়গায় আমরা ব্যক্তি কেন্দ্রিক। আমরা আশা করব এই হিউম্যান রাইটস যে আইনটা হয়েছে, এই আইনটাতে আমরা যে সত্যিকার অর্থে একটা শক্তিশালী হিউম্যান রাইটস প্রতিষ্ঠান যেন গড়ে তুলতে পারি। আরেকটা কথা বলি, আপনারা জানেন এখন সেফ এক্সিট নিয়ে নানান কথাবার্তা হচ্ছে। তো আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই। যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিনি মুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে হবে বলে জানিয়েছেন আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। শনিবার ভোরে দেশে পৌঁছে বিমানবন্দরে তিনি আরও বলেন, আটকের পর ইসরায়েলি বাহিনী ক্ষিপ্ত হয়ে তার বাংলাদেশি পাসপোর্ট মাটিতে ছুঁড়ে ফেলে দেয়, যা তাকে খুবই মর্মাহত করেছে। এই ঘটনার যথাযথ বিচার দাবি করেন তিনি। এ সময় দেশের খ্যাতিমান এই আলোকচিত্রীকে অভ্যর্থনা জানাতে তার পরিবারের সদস্য সহ শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। এর আগে ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে প্রথমে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছান শহীদুল আলম। পরে সেখান থেকে শুক্রবার তুর্কি সময় সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে রওনা হন। শহীদুল আলমের মুক্তি এবং নিরাপদে দেশে প্রত্যাবর্তনের সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তুরস্ক এয়ারলাইন্স আমাদের আসার ব্যবস্থা করে দিয়েছে, তাদের কাছে ধন্যবাদ জানাই। আমাদের দেশের সরকার যেভাবে সাড়া দিয়েছেন, আমাকে ওইখানে ইস্তানবুলে আমাকে গ্রহণ করেছেন। একদম আমার সাথে কোনো যোগাযোগ করার কিছু ছিল না, সেগুলির ব্যবস্থা করে দিয়েছে। যতক্ষণ ফিলিস্তিন মুক্ত না হবে ততক্ষণ আমাদের সংগ্রাম চলতে হবে। আমি যেতে পেরেছি, অনেকে যেতে পারিনি, অনেকে আমার সাথে যোগাযোগ করেছিল, তারা যেতে চেয়েছে। আমি মনে করি আরো হাজার এরকম ফ্লোটিলা যাওয়া দরকার। জমে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের প্রচার। ক্যাম্পাস জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। বিভিন্ন হলে ও রেল স্টেশনে শাটল ট্রেনে ক্যাম্পাসে আসা যাওয়া করা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করছেন প্রার্থীরা। দেখছেন নির্বাচিত হলে ক্যাম্পাসের সমস্যা সমাধানের আশ্বাস। ইতোমধ্যে নির্বাচন কমিশন নির্বাচনের সব ধরনের প্রস্তুতি শেষ করেছে। আগামী 15 অক্টোবর ভোট অনুষ্ঠিত হবে। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রচার আবারও জমে উঠেছে। সকাল থেকে পরিবহন মার্কেট, টুকিটাকি চত্বর, একাডেমিক ভবন সংলগ্ন চায়ের দোকান, আবাসিক হল ও ক্যাম্পাস সংলগ্ন মেস সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। ভোট ও দোয়া চাওয়ার পাশাপাশি দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। শিক্ষার্থীদের মাঝে লিফলেট, ইশতেহার বিতরণ করছেন তারা। আগামী 16 অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু নির্বাচন। মোট ভোটার 28,901 জন। 8টি একাডেমিক ভবনের 17টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মুস্তাফিজ রকি। মুস্তাফিজ, প্রার্থীর নির্বাচনের প্রচার প্রচারণা কেমন দেখছেন ও কি বলছেন ভোটাররা? কিন্তু সময় যত ঘনিয়ে আসছে ঠিক নির্বাচনী প্রচার প্রচারণা ততটাই আসলে জমজমাট হয়ে উঠছে। সকাল থেকে প্রার্থীদের খুব একটা আমরা প্রচার প্রচারণা না দেখলেও আমরা দেখেছি যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু প্রার্থীদের যে প্রচার প্রচারণা সেটি কিন্তু চোখে পড়ার মতো। তবে বিভিন্নভাবে আসলে এই প্রচার প্রচারণা কিন্তু প্রার্থীরা চালিয়ে যাচ্ছেন এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বিশেষ করে যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু যারা ভোটার রয়েছেন তারা তাদের যে নির্বাচনী যে ইশতেহার সেই ইশতেহারগুলি আসলে তুলে ধরার চেষ্টা করছে। আমরা একজন প্রার্থী আছে তার সাথে কথা বলবো, যে একটু সংক্ষেপে জানাবে যে এখন নির্বাচনের 16 অক্টোবর হতে আর কোনো বাধা দেখছেন? আচ্ছা, আমি রমজান মোবারক, সিনিয়র সদস্য পদপ্রার্থী, আমার ব্যালট নাম্বার 25। আমি
আপাতত নির্বাচনে কোনো বাধা দেখতেছি না। বিশ্ববিদ্যালয়ে যেহেতু শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের একটা শাটডাউন ছিল, সেটা তারা প্রত্যাহার করে দিয়েছে, সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আসন্ন 16 তারিখে নির্বাচন প্রত্যাহার হওয়া বা নির্বাচন ক্যান্সেল হওয়ার কোনো সম্ভাবনা দেখতেছি না। আমরা আশাবাদী এবং নির্বাচন কমিশনার 16 তারিখে অন ডেটাই একটা সুন্দর নিরপেক্ষ নির্বাচন আমাদেরকে উপহার দিবেন। ধন্যবাদ। আমরা আরো একজন প্রার্থীকে আমরা দেখছিলাম, যে একটু বলবে যে নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? জি আলহামদুলিল্লাহ, নির্বাচনের পরিবেশ এখন রাকসুর যে ছাত্র সংসদ নির্বাচনের যে আমেজটা ওটা অনেকাংশে ফিরে আসছে। উৎসব মুখর একটা পরিবেশ। আমরা লিফলেট দিচ্ছি, ভোটারদের কাছে যাচ্ছি, তাদের কথা শুনছি এবং আমাদের কথা যেটা তাদের কাছে পৌঁছে দিচ্ছি। ভোটারদের প্রত্যাশাটা আসলে কি জানাচ্ছে আপনাদের? ভোটারদের আসলে 35 বছর পরে তো রাকসু হচ্ছে, তাদের কমন যেটা আমরা প্রবলেমটা ফাইন্ড আউট করছি সেটা হচ্ছে আবাসন ব্যবস্থা নিয়ে তারা আর কি ভোটাররা সংখ্যা বেশি প্রকাশ করছে। তবে এখানে ভোটারদের কাছে আমাদের একটি মেসেজ, সেটা হচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 50 বছরের আবাসন ব্যবস্থার একটা মাস্টার প্ল্যান আছে, একাডেমিক বিল্ডিং এর মাস্টার প্ল্যান আছে, যে কোন বিল্ডিং কোথায় 10 তলা হবে 50 তলা হবে, কিন্তু একাডেমিক মাস্টার প্ল্যান নাই। আমরা কিভাবে পড়ালেখা করব, আমাদের এটা প্রোগ্রেস আপগ্রেড কিভাবে হবে, তো আমরা এটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি যে আমাদের পড়ালেখা বা গুণগত মান যেটা এটা কিভাবে ইমপ্রুভ করা যায়, ওই জায়গাটা আর কি আমরা মেসেজটা দেওয়ার চেষ্টা করছি। আমি তো শুনছিলেন যে আসলে প্রার্থীরা বিভিন্নভাবে আসলে যে প্রচার প্রচারণা সেটি চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি আমরা কিন্তু দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন, পাশাপাশি নির্বাচন কমিশন আগামী যে 16 অক্টোবর যে রাকসু নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, তারাও সার্বিক যে প্রস্তুতি সেটি তারা নিচ্ছেন। মূলত আসলে সকালের দিকে ক্যাম্পাসে প্রার্থীরা প্রচার প্রচারণা চালাচ্ছেন এবং বিকেল থেকে এবং সন্ধ্যা এবং রাত পর্যন্ত তারা কিন্তু অনাবাসিক যেগুলো বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে হলগুলি রয়েছে সেগুলোতে তারা যাচ্ছেন এবং তারা কিন্তু প্রতিশ্রুতি তুলে ধরছেন। এছাড়াও আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি, তারা যেটি আসলে বলছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের যে একটি আলটিমেটাম ছিল যে প্রশ্নটা ইস্যু নিয়ে নির্বাচন হবে কি হবে না সেদিক দিয়ে তারা আসলে সরে দাঁড়িয়েছে, ফলে নির্বাচনে তারাও আর কোনো বাধা দেখছে না এবং তারা বলছেন যে অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে তারা বদ্ধপরিকর। মিতু। জি মুস্তাফিজ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ইলিশ ধরায় নিষেধাজ্ঞা মানাতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে 5000 মিটার কারেন্ট জাল ও নৌকা জব্দ করা হয়েছে। সকাল থেকে জেলার সুগন্ধা নদীর বিভিন্ন স্থানে মৎস্য বিভাগ ও জেলা প্রশাসন এই অভিযান চালায়। এ সময় 7 কেজি মা ইলিশ ও 5000 মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। ভোলায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ ধরা ও সংরক্ষণের অভিযোগে 23 ছেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও টাস্ক ফোর্স। জেলার 3 উপজেলায় মেঘনা ও তেতুলিয়া নদীতে এই অভিযান চালানো হয়। এ সময় 1,38,000 মিটার জাল জব্দ করা হয়। খেলার খবরে বাংলাদেশ আফগানিস্তান সিরিজ প্রসঙ্গ। সিরিজে টিকে থাকার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে আজ দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ। আবুধাবিতে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। ব্যাটিং ব্যর্থতায় প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয়টিতে জয় পেতে মরিয়া মিরাজ বাহিনী। ভিসা জটিলতায় প্রথম ওয়ানডের আগে আমিরাত যেতে না পারা ব্যাটার নাইম শেখ শুক্রবার যোগ দিয়েছেন দলের সাথে। বিস্তারিত মুমসাদ দিনুরের রিপোর্টে। ওয়ানডে ফরম্যাটে গত এক যুগের মধ্যে সবচেয়ে বাজে সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। সবশেষ এক বছরে নিজেদের 12 খেলায় জয় মাত্র 2টিতে। সিরিজ হেরেছে আফগানিস্তান, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। একদিনের ক্রিকেটে বাংলাদেশ এর আগে এমন দুঃসময় পার করেছিল 2014 সালে। সেই বছর 17 ফেব্রুয়ারি থেকে 25 আগস্ট পর্যন্ত বাংলাদেশ মোট 12টি ওয়ানডে হেরেছিল। প্রথম ওয়ানডেতে হারের অন্যতম কারণ ছিল মিরাজ, হৃদয় ছাড়া আর কোনো পার্টনারশিপ গড়তে না পারা। এছাড়া প্রথম ম্যাচে বাংলাদেশ ডট দিয়েছে ইনিংসের অর্ধেকেরও বেশি, 169 বল, যা আধুনিক ক্রিকেটে বড্ড বেমানান। ব্যাটিংয়ে ভালো করতে তাই দ্বিতীয় ম্যাচের একাদশে আসতে পারে কয়েকটি পরিবর্তন। বিশ্রামে থাকা মুস্তাফিজ ও ভিসা জটিলতায় দলের সঙ্গে যোগ দিতে না পারা নাইম শেখের সুযোগ মিলতে পারে একাদশে। অপরদিকে এই ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করতে চায় আফগানিস্তান। টি-20-র ক্ষত ভুলতে এর চেয়ে ভালো উপলক্ষ আর হতে পারে না আফগানদের জন্য। মুমসাদ দিনুরি, RTV। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।